প্রযুক্তির দুনিয়ায় তো রোজই নতুন নতুন চমক আসে, কিন্তু আজ আমাদের হাতে যে তথ্যগুলো আছে, মানে এটা আক্ষরিক অর্থেই একটু পাগলেটে ধরনের। হ্যাঁ, বেশ অন্যরকম একটা ব্যাপার। ঠিক। একটু ভেবে দেখার বিষয়, সাধারণ সাইজের একটা স্মার্টফোন আর তার ভেতরে আস্ত 10,000 mAh ব্যাটারি। আর শুধু ব্যাটারি কিন্তু নয়। একদম, চমক তো ওখানেই। একই ডিভাইসের ভেতরে 25,000 RPM এর একটা ফিজিক্যাল কুলিং ফ্যান বসানো হয়েছে। ল্যাপটপে যেমন শব্দ করে ফ্যান ঘোরে, ঠিক তেমন একটা সত্যিকারের কুলিং ফ্যান এখন পকেটের ফোনে। চাইনিজ ব্র্যান্ডগুলো আসলে ভ্যালু ফর মানি কনসেপ্টের পুরো সংজ্ঞাই বদলে দিচ্ছে আজকাল। হ্যাঁ, আর সেজন্যই আজকের আমাদের ফোকাস হলো অনার উইন RT ফোনটা নিয়ে। আজকের মূল মিশন খুব সিম্পল। আনঅফিশিয়ালি 55,000 টাকা বাজেটে এই ফোনটা কি আসলেই একটা গেমিং দানব, নাকি এত সব চোখ ধাঁধানো স্পেসিফিকেশনের আড়ালে বড় কোনো আপসলু কি আছে? এই প্রশ্নটা খুব জরুরি, কারণ কাগজে কলমে 10,000 mAh বা 25,000 RPM দেখতে যতটা দারুণ লাগে, বাস্তবে ব্যবহার করতে গেলে হয়তো চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তো শুরুতে এর ডিজাইন আর ডিসপ্লের দিকটা একটু দেখা যাক, কারণ এখানেই সবচেয়ে বড় ধাঁধাটা। 163.1 মিলিমিটার লম্বা আর 76.6 মিলিমিটার চওড়া একটা ফোন, কিন্তু পুরুত্ব মাত্র 8.3 মিলিমিটার। হ্যাঁ, মানে বর্তমানে 5,000 mAh ব্যাটারি ফোনগুলো এর চেয়ে বেশি মোটা হয়। সেখানে 10,000 mAh ব্যাটারি ভেতরে রেখে এত পাতলা করা কিভাবে সম্ভব হলো? এর মূল রহস্যটা হলো সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি। সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারির চেয়ে এর ঘনত্ব অনেক বেশি, তাই সাইজে ছোট হলেও ক্যাপাসিটি ডাবল। এই প্রযুক্তি না থাকলে ফোনটা দেখতে একদম একটা ইটের মতো হতো। একদম ঠিক বলেছেন। আর ডিজাইনে আর একটা দারুণ জিনিস আছে। অ্যাপলের মতো ডান পাশে একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। গেমাররা এক ক্লিকে গেম স্পেসে যেতে পারবেন বা ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। 8.3 মিলিমিটার পুরুত্ব শুনে যতটা স্লিম মনে হচ্ছে, ফোনটা কিন্তু বেশ ভারী। ওজন প্রায় 225 গ্রাম। ওহ, 225 গ্রাম! টানা গেম খেললে তো কবজিতে বেশ চাপ পড়বে। হ্যাঁ, যাদের হালকা ফোন পছন্দ তাদের জন্য এটা বেশ অস্বস্তিকর। তবে বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই। IP68, 69 এবং IP69K রেটিং আছে এতে। এই IP69K রেটিং তো সচরাচর দেখা যায় না। তার মানে উচ্চ চাপের পানির স্রোতও সামলাতে পারবে। একদম, 1.5 মিটার গভীর পানিতে আধা ঘন্টা অনায়াসেই টিকে যাবে। আর সাথে কালো, সাদা এবং নীল এই 3টে রঙে পাওয়া যায়। টেকসই হওয়ার দিক থেকে কোম্পানি কোনো ছাড় দেয়নি। আচ্ছা, ভারী হলেও মানা গেল, কিন্তু এত বড় ব্যাটারি দিয়ে গেম তো খেলা যাবে। তবে ডিসপ্লেটা কেমন? সোর্স বলছি 6.83 ইঞ্চির বিশাল 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। আর এর ব্রাইটনেসটা দেখেছেন? হ্যাঁ, অবিশ্বাস্য। 6,000 নেটস। মানে দুপুরবেলার কাঠফাটা রোদে দাঁড়িয়ে গেম খেললেও স্ক্রিন দেখতে কোনো সমস্যাই হবে না। আউটডোর ব্যবহারের জন্য এটা দারুণ। কোম্পানি 185 হার্জ রিফ্রেশ রেট দাবি করলেও রিভিউ থেকে দেখা যাচ্ছে বাস্তবে 120 হার্জের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে হার্ডকোর গেমিংয়ের জন্য 120 হার্জই যথেষ্ট। আর চোখের সুরক্ষার জন্য 592 হার্জ PWM ডিমিংও আছে। রাতে অন্ধকার ঘরে টানা গেম খেললেও চোখে ব্যথা হবে না। কিন্তু এত হাই রিফ্রেশ রেট আর এত ব্রাইটনেস মানে তো প্রসেসরের উপর প্রচণ্ড চাপ। আর এখানেই সেই বিখ্যাত কুলিং সিস্টেমের ব্যাপারটা আসে। এতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন 8 এলিট, 3 ন্যানোমিটার আর্কিটেকচার আর 4.32 গিগাহার্টজ ক্লক স্পিড। একেবারে ল্যাপটপ গ্রেড পারফরমেন্স। হ্যাঁ, সাথে অ্যাড্রেনো 830 GPU, 12 বা 16 GB র্যাম আর 1 টেরাবাইট ফাস্ট স্টোরেজ। মেমরি কার্ড স্লট নেই অবশ্য। 1 টেরাবাইট স্টোরেজ থাকলে হয়তো মেমরি কার্ড আর লাগবেও না। কিন্তু ওই ফিজিক্যাল ফ্যানটা একটা পকেট সাইজ ফোনে 25,000 RPM এ ঘুরছে একটা ফ্যান। সাধারণ গাড়ির ইঞ্জিন তো 6-8,000 RPM এই রেড লাইন ছুঁয়ে ফেলে। ঠিক ওই জায়গাটাতেই স্ন্যাপড্রাগন 8 প্রসেসরকে সাপোর্ট দেয় এই ফ্যান। হেভি গেম চালানোর সময় প্রচণ্ড তাপ তৈরি হয়। ফ্যানটা স্মার্ট আর ম্যানুয়াল মোডে কাজ করে, ভেতরকার গরম বাতাস দ্রুত বের করে দেয়। থ্রটলিং বা ল্যাগ একদম কমিয়ে আনে। কিন্তু একটা প্রশ্ন, ফ্যান আছে মানে ভেন্ট আছে। ধুলোবালি ঢুকে জ্যাম হয়ে যাওয়ার কোনো ঝুঁকি কি আছে? IP69কে রেটিং থাকলেও মুভিং পার্টস থাকা মানেই সামান্য হলেও একটা বাড়তি ঝুঁকি তো থেকেই যায়। সেটা ঠিক।
তো কুলিং আর পারফরমেন্স তো দুর্দান্ত। এবার ব্যাটারির পারফরমেন্সে আসা যাক। 10,000 mAh সিলিকন কার্বন ব্যাটারি, 2.5 দিন রেগুলার ইউজে ব্যাকআপ, আর স্ক্রিন অন টাইম 10 থেকে 11 ঘন্টা। আর বক্সে দেওয়া আছে 100 ওয়াটের ফাস্ট চার্জার। 0 থেকে ফুল চার্জ হতে সময় লাগে মাত্র 70 মিনিট। সাথে 27 ওয়াটের রিভার্স ওয়ায়ার্ড চার্জিংও আছে, মানে ফোনটাই আস্তা একটা পাওয়ার ব্যাংক। শুনতে দারুণ লাগছে, কিন্তু এবার আমি কিছু হতাশার কথা জানাবো। এই সোর্সের সবচেয়ে নেতিবাচক দিকগুলো এখানেই। হার্ডকোর গেমিং ফোন বলা হলেও এতে কোনো বাইপাস চার্জিং নেই। বাইপাস চার্জিং নেই একটা গেমিং ফোনে, এটা তো বিশাল বড় একটা গ্যাপ। গেম খেলার সময় চার্জে লাগালে তো বিদ্যুৎ সরাসরি ব্যাটারিতে গিয়ে সেটা গরম করে ফেলবে। একদম ঠিক। আর ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও কিন্তু নেই এতে। তবে হার্ডওয়্যারের এই ঘাটতিগুলোর চেয়েও বড় সমস্যা হলো এর সফটওয়্যার। অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক ম্যাজিক OS 10-এ তো রান করছে এটা। হ্যাঁ, কিন্তু এটা মূলত একটা চাইনিজ রম। অ্যাপলের iOS এর মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বড় ইস্যু হলো এর নোটিফিকেশন ম্যানেজমেন্ট। ওই ব্যাকগ্রাউন্ড অ্যাপ কিল করে দেওয়ার ব্যাপারটা। ঠিক, ব্যাটারি বাঁচানোর জন্য এটা খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দেয়। ফলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমেলের নোটিফিকেশন আসতে অনেক দেরি হয়। এটা তো সাধারণ ইউজারদের জন্য রীতিমতো একটা ডিল ব্রেকার। দরকারি সময়ে ইমেল বা মেসেজ না পেলে তো স্মার্টফোনের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। হ্যাঁ, অনেকেই হয়তো ভাববেন মেসেজ আসেনি, কিন্তু অ্যাপ খোলার পর দেখবেন 10টা মেসেজ এসে বসে আছে। খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আচ্ছা, ক্যামেরা আর সাউন্ডের দিকটা একটু দেখি। গেমিং ফোনে সাধারণত ক্যামেরা খুব একটা ভালো হয় না, কিন্তু অনার V90 এখানে বেশ ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। পেছনে 50 মেগাপিক্সেলের সোনি IMX 700 সেন্সর। আর OIS সাপোর্ট থাকায় 4K 60 FPS ভিডিও বেশ স্মুথ হয়। সামনেও 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা আছে। কিন্তু ওই 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সটা সোর্স বলছে ওটাতে ভিডিও রেকর্ডিং শুধু 1080 পিক্সেল পর্যন্তই করা যায়। হ্যাঁ, ওই জায়গাটাতে একটু ঘাটতি রয়ে গেছে। আর সাউন্ডের কথা এলে লার্জ অ্যাম্প্লিটিউড স্টিরিও স্পিকার আছে, সাউন্ড লাউড এবং ক্লিয়ার, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক বা FM রেডিও নেই। হেডফোন জ্যাক না থাকাটা কিন্তু গেমারদের জন্য একটা বড় সমস্যা। ব্লুটুথ হেডফোনে কিছুটা হলেও তো অডিও ডিলে বা ল্যাটেন্সি থাকে। পাবজি বা কল অফ ডিউটির মতো গেমে 1 ফ্র্যাকশন সেকেন্ড আগে পায়ের শব্দ শোনাটা অনেক জরুরি। তা ঠিক, তবে কানেক্টিভিটিতে কোনো ছাড় দেওয়া হয়নি। ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0, NFC আর ডুয়াল ফ্রিকোয়েন্সি GPS আছে। ওয়াইফাই 7 থাকার মানে হলো লেটেন্সি প্রায় 0-এর কাছাকাছি থাকবে। আর বাসার স্মার্ট টিভি বা এসি কন্ট্রোল করার জন্য IR ব্লাস্টারও আছে। সিকিউরিটির জন্য অত্যন্ত দ্রুতগতির আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপটিক্যাল সেন্সরের বদলে আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করায় হাত ঘামে ভেজা থাকলেও খুব দ্রুত আনলক হয়ে যায়। দারুণ একটা ব্যাপার। তো আমরা স্পেসিফিকেশনের একদম আদ্যপান্ত দেখে নিলাম। 2025 সালের 26 ডিসেম্বর ফোনটা লঞ্চ হয়েছে আর রিলিজ হয়েছে 2026 সালের 1 জানুয়ারি। বাংলাদেশের বাজারে রিও ইন্টারন্যাশনালের মতো ইম্পোর্টারদের মাধ্যমে অনঅফিশিয়ালি প্রায় 55,000 টাকায় পাওয়া যাচ্ছে। এখন কথা হলো এই ফোনটা আসলে কাদের জন্য? যারা মূলত হার্ডকোর গেমার, একটানা দীর্ঘক্ষণ গেম খেলতে চান আর প্রসেসর ঠান্ডা রাখার জন্য ফিজিক্যাল ফ্যান খুঁজছেন, তাদের জন্য 55,000 টাকায় স্ন্যাপড্রাগন 8 এলিট পাওয়াটা সেরা ডিল। আর কাদের জন্য এটা একেবারেই উপযুক্ত নয়? যারা সাধারণ ব্যবহারকারী, যারা স্লিম ফোন পছন্দ করেন আর তাৎক্ষণিক নোটিফিকেশন চান, তাদের জন্য একই বাজেটে আইকিউও, রিয়েলমি বা রেডমির অনেক ভালো বিকল্প আছে বাজারে। আর আনঅফিশিয়াল ফোন বলে আফটার সেল সার্ভিস নিয়েও একটু সতর্ক থাকতে হবে। একদম পারফেক্ট একটা সারসংক্ষেপ। আজকের আলোচনা থেকে এই ডিভাইসের ভালো মন্দ দুটো দিকই বেশ পরিষ্কার হয়ে গেল। তবে শেষ করার আগে একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। অবশ্যই। যদি মাত্র 8.3 মিলিমিটার পুরুত্বের একটা ফোনেই 10,000 mAh ব্যাটারি আর সত্যিকারের ফিজিক্যাল কুলিং ফ্যান এঁটে যায়, তবে মোবাইল ডিজাইনের ভবিষ্যৎ আসলে কোন দিকে এগোচ্ছে? ভবিষ্যতে কি স্মার্টফোনগুলো পুরোপুরি পোর্টেবল গেমিং কনসোলের জায়গা দখল করে নেবে, যেখানে সাধারণ ফোন আর কনসোলের মধ্যে কোনো পার্থক্যই আর অবশিষ্ট থাকবে না? এটা নিয়েই না হয় চিন্তা চলতে থাকুক। আজ তাহলে এই পর্যন্তই।